নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে? পদার্থের বিভিন্ন অবস্থা। বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার। এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের টপিক। তো এই টপিকে যা যা জানা দরকার আমি তোমাদেরকে পড়াবো আজকে। তাছাড়াও যদি তোমাদের ক্লাস চলাকালীন কোনো রকম মনে প্রশ্ন আসে বা কোনো রকম ডাউট আছে বলে মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটা আমাকে জানাবে, যাতে আমি সেটা তোমাদের অবশ্যই আমি সেটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আমাদের ক্লাস শুরু করে নিই। তো ক্লাস শুরু করার আগে আমরা কি করি, একজন একটা উক্তি পড়ি, শিক্ষামূলক উক্তি। দেখো, আমি স্ক্রিন শেয়ার করলাম। তো স্ক্রিন শেয়ারে তোমরা এখানে আশা করছি দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে শিক্ষামূলক বাণী। তো শিক্ষামূলক বাণীটি তোমাদের জন্য কি রয়েছে, দেখো আমি পড়ছি, লেখা রয়েছে, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আচরণই তার আসল পরিচয়। অর্থাৎ ইংরেজিতে কি বোঝাতে চেয়েছে? ইংরেজিতে বলতে চেয়েছে, এডুকেশন ইজ নট লিমিটেড বুকস অ্যালোন, ইটস ট্রু আইডেন্টিটি ইজ রিফ্লেক্টেড ইন ওয়ানস বিহেভিয়ার। তাহলে আশা করছি তোমরা ইংরেজিটা বুঝতে পারলে এবং বাংলাটা ভালোভাবে বুঝতে পেরেছো। কিন্তু এই উক্তিটি কেন করা হয়েছে এবং এই উক্তিটির মাধ্যমে আমরা কি শিখতে পারি, সেটা আমি একটু তোমাদের বলছি। দেখো, বলছে এই বাণীটি আমাদের শেখায় যে শিক্ষা শুধু বই পড়ে, মুখস্থ করে বা পরীক্ষায় ভালো নম্বর পেলেই সম্পূর্ণ হয় না। সত্যিকারের শিক্ষা তখনই অর্জিত হয় যখন সেই জ্ঞান আমাদের ব্যবহার, আচরণ, চরিত্র এবং মানবিকতায় প্রকাশ পায়। মানুষ কেমন আচরণ করে, অন্যকে কতটা সম্মান দেয়, কতটা সৌজন্য দেখায়, এসব তার শিক্ষার আসল পরিচয়। যদি কেউ অনেক পড়াশোনা জানে কিন্তু আচরণে রূঢ়, রূঢ় বলতে কি? রূঢ় বলতে হচ্ছে আচরণে খারাপ, তার আচরণ খারাপ, মানুষের সাথে আচরণ খারাপ করে, অসভ্য এবং অসৎ হয়, তাহলে তার শিক্ষা পূর্ণ হয়নি। আবার খুব বেশি বই না পড়লেও যদি কেউ নম্র, সৎ, দায়িত্ববান এবং মানবিক হয়, তবে সে সত্যিকার অর্থে শিক্ষিত। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারলাম কি? এক, বইয়ের যে জ্ঞান, সেই জ্ঞান মস্তিষ্ককে সমৃদ্ধ করে, আর ভালো আচরণ মানুষকে মহান করে তোলে। শিক্ষার আসল সার্থকতা মানুষের আচরণে ফুটে ওঠে। ঠিক আছে, এটাই আমি একটু ইংরেজিতে তোমাদেরকে এক্সপ্লেন করে বলছি, একটু ভালো করে শুনবে। This saying teaches us that education is not complete merely by reading books, memorizing lessons, or scoring good marks in examinations. True education is achieved only when that knowledge is reflected in our behavior, manners, character, and humanity. The way a person behaves, how respectfully they treat others, how polite and responsible they are. These qualities reveal their real education. If someone has a lot of book knowledge but behaves rudely, disrespectfully, or dishonestly, then their education is incomplete. On the other hand, even if a person has not read many books but is humble, honest, responsible, and kind hearted, then they are truly educated. In short, book knowledge enriches the mind, but good behavior makes a person great. The true value of education is reflected through one's conduct. তো আশা করছি বাচ্চারা তোমরা এই যে উক্তিটি, এই উক্তিটির অর্থ ভালো করেই বুঝে গেছো, এবং আশা করছি তোমাদের কাছ থেকে যে তোমরা এই উক্তিটির যে অর্থ বুঝলে, সেই উক্তিটি তোমরা নিজেদের জীবনে অবশ্যই কাজে লাগাবে। ঠিক আছে, তো এরপর আমরা শুরু করে নেবো আমাদের যে মেন টপিক আছে, পদার্থের বিভিন্ন অবস্থা, ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার। সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখব।
তো দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা আশা করছি আমার প্রেজেন্টেশন বা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা। তো তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে পদার্থ জিনিসটা কি, তবে তো তোমরা জানতে পারবে পদার্থের অবস্থাগুলি কি কি, তাই না? তো চলো দেখে নিই পদার্থ জিনিসটা কি। নেক্সট পেজে কি রয়েছে দেখো, লেখা আছে যে হোয়াট ইজ ম্যাটার, পদার্থ কি, হোয়াট ইজ ম্যাটার। দেখো লেখা রয়েছে ম্যাটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ ওয়েট অ্যান্ড টেকস আপ স্পেস। অর্থাৎ পদার্থ হলো এমন কিছু যা স্থান দখল করে এবং যার ওজন বা ভর আছে। খুব সহজ। বলছে মেটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ ওয়েট অ্যান্ড টেকস আপ স্পেস। পদার্থ হলো এমন কিছু যা স্থান দখল করে এবং যার ওজন বা ভর আছে। তারপর বলছে এভরিথিং অ্যারাউন্ড ইউ, অর্থাৎ তোমাদের চারপাশে প্রত্যেকটা জিনিস ইজ মেড অফ মেটার। যেগুলো রয়েছে সেগুলো সব পদার্থ দিয়ে তৈরি, তো সেগুলোই পদার্থ। ইয়োর টয়েস, তোমার খেলনা, ইয়োর ওয়াটার, তোমার জল, অ্যান্ড ইভেন দ্য এয়ার ইউ ব্রেথ, এমনকি তুমি যে জলটা সরি যে আহ, বাতাসটা টেনে নিচ্ছ অক্সিজেন, সেটাও কিন্তু একটা পদার্থ, পদার্থ দিয়ে তৈরি। তাহলে বুঝতে পেরেছো পদার্থ জিনিসটা কি। 3 নম্বর পয়েন্টে বলছে ম্যাটার ইজ মেড আপ অফ টিনি লিটল পার্টিকেল কল অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। অর্থাৎ পদার্থ তৈরি হয় দুটো ছোট ছোট কণা দিয়ে, যাকে একটাকে বলছে অ্যাটম অ্যান্ড মলিকিউলস, পরমাণু এবং অণু। তাহলে পদার্থ দুটো ছোট ছোট পার্টিকেলস বা কণা দিয়ে তৈরি, যার মধ্যে একটা হচ্ছে অণু, এবং অণুর মধ্যে আর একটা ভাগ কণা রয়েছে, যাকে বলছে পরমাণু। বুঝতে পারলে? ভেরি গুড। তাহলে হচ্ছে মেটার কি, পদার্থ কি, তোমরা বুঝে গেছো। এরপর আমরা যাব আমাদের নেক্সট পেজ কি রয়েছে দেখি। দেখো রয়েছে সলিডস। সলিডস অর্থাৎ কঠিন অবস্থা বা কঠিন। তাহলে আচ্ছা তোমাদের একটু বলে দিই তাহলে, মেটার জানলাম, পদার্থ জানলাম। পদার্থের তাহলে কটা অবস্থা তোমরা সবাই জানো। পদার্থের সাধারণত তিনটে অবস্থা, একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর আরেকটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তিনটে অবস্থা আমরা সাধারণত অবস্থা পদার্থের পেয়ে থাকি। তো তার ভেতরে প্রথমে আমরা জানবো সলিডস বা কঠিন অবস্থা। কি বলছে? কিপ দেয়ার শেপ, অর্থাৎ সলিডস হ্যাভ এ ডেফিনাইট শেপ, অর্থাৎ নির্দিষ্ট আকার আছে। শেপ বলতে আকার, তাই না? নির্দিষ্ট আকার আছে। দে ডোন্ট চেঞ্জ শেপ আনলেস ইউ ব্রেক অর কাট দেম। যতক্ষণ না তুমি ওকে ভেঙে ফেলছো বা কেটে ফেলছো, ততক্ষণ না অবধি পদার্থটা নির্দিষ্ট, অর্থাৎ কঠিনের নির্দিষ্ট আকার থাকবে। বুঝতে পেরেছো? বলছে পদার্থের যে দশায় তার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। নিচে বলছে দেখো দে হ্যাভ এ ডেফিনাইট ভলিউম, সাইজ, আয়তন আছে। ঠিক আছে, আয়তন বলছে, আয়তন বলতে জিনিসটা কি বুঝতে পারলে? ডেফিনাইট ভলিউম অর্থাৎ তার নির্দিষ্ট আয়তন আছে। যে পদার্থের নির্দিষ্ট আয়তন বা নির্দিষ্ট আকার আছে তাকেই বলবো কঠিন পদার্থ, তাকে বলা হবে কঠিন পদার্থ বা কঠিন অবস্থা। এক্সাম্পল আইস কিউবস, মানে হচ্ছে বরফ, রক্স, পাথর, উড, কাঠ, অ্যান্ড ইউর পেন্সিল, এমনকি তোমার হাতে যে পেন্সিল, রুল পেন্সিল ইউজ করো সেটাও। এগুলো সব হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে কঠিন পদার্থ জিনিসটা কি। ভেরি গুড। এবার নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে 2 নম্বর আছে লিকুইডস। লিকুইডস মানে তোমরা জানো কি, তরল পদার্থ। দেখো জলের ছবি দেওয়া আছে এখানে একটা, তাই না? লিকুইডস এর পাশে লেখা রয়েছে আর জলের ছবি দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে লিকুইডস, তরল পদার্থ। বলছে ফ্লো অ্যান্ড পোর, লিকুইডস হ্যাভ এ ডেফিনাইট ভলিউম,
বলছে পদার্থের যে দশায় তার নির্দিষ্ট আয়তন আছে, হ্যাভ এ ডেফিনাইট ভলিউম, আয়তন আছে, বাট দে হ্যাভ নো ডেফিনাইট শেপ, কিন্তু নির্দিষ্ট আকার নেই, তাকে বলছে তরল অবস্থা। পদার্থের যে অবস্থায় কি আছে, ডেফিনাইট ভলিউম অর্থাৎ নির্দিষ্ট আয়তন আছে, বাট দে হ্যাভ নো ডেফিনাইট শেপ, কিন্তু নির্দিষ্ট আকার নেই, তাকে বলছে কি, তরল পদার্থ। খুব সহজ, ঠিক আছে। দে টেক দ্য শেপ অফ দ্য কন্টেনার দে আর ইন, অর্থাৎ তুমি তরল পদার্থকে যে কন্টেনারে রাখবে অর্থাৎ যেখানে রাখবে ঠিক তার মতো রূপ নেবে। যেমন কথা কথা বলছি, জলকে, জলকে একটা বালতির ভেতরে রাখলে বালতির মতো হয়ে যায়, একটা থালাতে রাখলে থালার মতো হয়ে যায়, একটা গ্লাসে রাখলে গ্লাসের মতো হয়ে যায়, একটা বাটিতে রাখলে বাটির মতো হয়ে যায়। অর্থাৎ কি, এর নির্দিষ্ট কোনো আকার নেই। কিন্তু একটা ইটকে যদি তুমি বালতির ভেতরে ভরে রাখো সেই একই থাকবে, একই আকার থাকবে। তুমি যদি একটা থালার উপরে নামিয়ে রাখো সেই একই আকার থাকবে। তাহলে বুঝতে পারছো যে কঠিন পদার্থ এবং তরল পদার্থের মধ্যে পার্থক্য রয়েছে। এবং তরল পদার্থ জিনিসটা কি, না যার নির্দিষ্ট আয়তন, ডেফিনাইট ভলিউম অর্থাৎ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, শেপ নেই। ঠিক আছে। এক্সাম্পল কি, ওয়াটার, জল, মিল্ক, দুধ, জুস, বিভিন্ন রকম জুস, ফ্রুটি, থামস আপ যেগুলো আছে, এগুলো জুস, অ্যান্ড অয়েল, তেল, বিভিন্ন রকমের তেল, আরো বিভিন্ন রকম উদাহরণ আছে তরলের, তোমরা জানো। ঠিক আছে। তাহলে আশা করছি লিকুইড বা তরলটাও তোমরা বুঝতে পারলে। তরলের কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের মুখে মুখে বলে দিই। যেমন বলছে, এখানেই দেওয়া আছে যেগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। আকার, শেপ, নির্দিষ্ট নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আয়তন, নির্দিষ্ট। কণার সজ্জা, কণার সজ্জা বলতে কি না, কণাগুলি কঠিনের তুলনায় কিছুটা দূরে থাকে। আমি তোমাদের সিমুলেশনের সাহায্যে পরেই দেখাবো, ওই কারণে আমি কঠিনেরটা বলিনি। যে কঠিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে কণার সজ্জা যেটা রয়েছে, ওখানে কঠিনের, দেখবে কঠিনের কণাগুলো যখন দেখাবো একে অপরের সাথে একদম গায়ে লেগে থাকে, তাই সে কঠিন। কিন্তু তরলের যে কণাগুলো, তরলের ভেতরে যে ছোট ছোট কণাগুলো থাকে, সেই কণাগুলো কিন্তু একে অপরের থেকে একটু দূরে সরে থাকে, অর্থাৎ কঠিনের মতো অত কাছাকাছি থাকে না। আবার এমন নয় খুব দূরে দূরে থাকে, কিন্তু একটু দূরে দূরে থাকে, একদম কঠিনের মতো কাছাকাছি থাকে না। আকর্ষণ বল কঠিনের চেয়ে কম, অর্থাৎ কণাগুলো একে অপরকে আকর্ষণ খুব কম করে, তাই এটা তরল পদার্থ। বুঝতে পারলে? ব্যাস এতটুকুই ছিল। এরপর কি করব, এরপর আমরা দেখে নেব গ্যাসেস, গ্যাসীয় অবস্থা। কি জানবো এরপর, গ্যাসীয় অবস্থা, ফিল দ্য স্পেস। কি বলতে চাইছে দেখি, গ্যাসেস হ্যাভ নো ডেফিনাইট শেপ অ্যান্ড নো ডেফিনাইট ভলিউম। তাহলে ভালো করে লক্ষ্য করো জিনিসটা কি বলছে, কঠিনের হলো ডেফিনাইট শেপ, ডেফিনাইট ভলিউম। লিকুইডের কি হলো, নো ডেফিনাইট শেপ বাট ডেফিনাইট ভলিউম। আর গ্যাসের কি বলছে, নো ডেফিনাইট শেপ অ্যান্ড নো ডেফিনাইট ভলিউম। কত ইজি তাই না, মনে রাখাটা খুব সহজ। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি বলছে, গ্যাসেস হ্যাভ নো ডেফিনাইট শেপ, কোনো নির্দিষ্ট আকার নেই, অ্যান্ড নো ডেফিনাইট ভলিউম, নির্দিষ্ট কোনো আয়তনও নেই বা ওজন করা যায় না। ঠিক আছে, ওজন করা যায়, সেটা পরে তোমরা বুঝবে। যেমন ধরো আহ যে গ্যাসগুলোতে রান্না হয়, তোমরা এখনই প্রশ্ন করতে পারো, মনে একটা প্রশ্ন আসতে পারে যে কারো, তাই আমি বলে দিচ্ছি এই টপিকে, যদিও এটা টপিকের আমাদের অংশ নয়, যে এলপিজি গ্যাস, ঠিক আছে, যে আমাদের গ্যাসগুলোতে রান্না হয়, ঠিক আছে, তারপরে আহ সিএনজি গ্যাস, এগুলোতে কি হয়, এগুলো তো এগুলোতে রান্না হয়, গাড়ি চলে। তো এইগুলো গ্যাস, এই গ্যাসগুলো তো ওজন করা যায়। গিয়ে বলো না আমাকে 5 কেজি গ্যাস ভরে দে, 10 কেজি গ্যাস ভরে দে, সেরকম, এরকম। তো ওজন কিন্তু করা যায়, কিন্তু সাধারণত কি বলছে, যার কোনো আকার নেই এবং আয়তন নেই, ঠিক আছে, তাকে গ্যাস বলছে। দে স্প্রেড আউট টু ফিল অল দ্য স্পেস অ্যাভেলেবেল ইন এ কন্টেনার। যদি তুমি ওকে একটা বালতির মতো ভরার চেষ্টা করো, ভরতে পারবে না। তোমাকে এমন জায়গায় ভরতে হবে যেখানে কোনো জানলা দরজা থাকবে না, মানে কোনো ফুটো থাকবে না। ধরো কোনো একটা ড্রাম,
লোহার ড্রাম, বা যেমন সিলিন্ডার গুলো, গ্যাসের সিলিন্ডার যেখানে গ্যাস ভরা থাকে, বুঝতে পারছো? তাহলে এই যে গ্যাস ভরা আছে তার কোনো ফুটো নেই, তার মানে কি বলতে, এর মানে বলতে চাইছি যে গ্যাসকে তুমি যেখানেই রাখবে গোটা জায়গাটা দখল করে নেবে, ফিল অল দ্য স্পেস, পুরো জায়গাটা ফিল করে দেবে। যেমন উদাহরণ কি বলছে, এয়ার বাতাস, হিলিয়াম ইন বেলুনস, বেলুনের ভেতরে যে হিলিয়াম গ্যাস থাকে সেই গ্যাস, অ্যান্ড স্টিম, এবং এমনকি বাষ্প, বুঝতে পেরেছো? যেমন রান্না করার পর ধোঁয়া ওঠে না, জল গরম করলে যে ধোঁয়া ওঠে, ওটাও তো একটা গ্যাস। তো সেটা, তো গ্যাসের পদার্থ, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই। নির্দিষ্ট কোনো নির্দিষ্ট আকার ও আয়তন নেই। কণার সজ্জা, কণাগুলো কেমন হয় আবার দেখাবো, এটাও দেখাবো সিমুলেশনে, তিনটি দেখাবো, কঠিন, তরল এবং গ্যাসের। যে কণাগুলি একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে, একটা এখানে তো আর একটা অন্য জায়গায়, তো একটা অন্য জায়গায়, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই তারা গ্যাস। আকর্ষণ বল খুব কম বা নেই বললেই চলে, অর্থাৎ একে অপরের সাথে কণাগুলোর আকর্ষণ বল নেই, যে একে অপরের সাথে লেগে থাকবো সেরকম ব্যাপার নেই। শুধুমাত্র কঠিনে আছে এবং তরলে কিছুটা পরিমাণ আছে, গ্যাসে কিন্তু নেই বললেই চলে। তাহলে বুঝতে পারলে? ভেরি গুড। এরপর আমরা দেখিনি কি রয়েছে, পার্টিকেল পার্টি, অর্থাৎ হাউ ডু দ্য টিনি পার্টিকেলস বিহেভ ইন ইচ স্টেট। বলতে দেখো, সলিড, সলিড কি করে, পার্টিকেল আর প্যাকড টাইটলি টুগেদার, আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোই এখানে লেখা আছে, আরো ভালো করে তোমরা যাতে বুঝতে পারো তাই দেখো। পার্টিকেলস আর প্যাকড টাইটলি টুগেদার, অর্থাৎ কঠিনের যে গুগল স্যার, আই এম অডিয়েবল? ওকে, তো দেখো এই যে এখানে কি কি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে সলিড। তো সলিডের পার্টিকেল কণাগুলো কি হয়, সলিডের যে পার্টিকেল কণাগুলো তারা টাইটলি টুগেদার, অর্থাৎ একে অপরের সাথে চিপকে লেগে থাকে, ঠিক আছে। দে ক্যান অনলি ভাইব্রেট ইন প্লেস, ঠিক আছে, তারা কি করে, যেখানে আছে সেখানেই কি করে, কাঁপতে থাকে, এমন নয় দূরে সরে যায়। লাইক স্টুডেন্ট সিটিং অ্যাট ডেস্ক, এমনকি, যেমন কিরকম দেখুন, তোমরা এখন যেভাবে বসে আছো ডেস্কে, চেয়ারে, তো সেরকম ঠিক সেইভাবেই একই জায়গায় বসে থাকে, ঠিক আছে, এবং টাইটলি একে অপরের সাথে চিপকে থাকে, খুব ভালো বন্ধু একে অপরের সাথে, তাই না, ওই কারণে চিপকে থাকে। ওকে, তারপর হচ্ছে লিকুইড। লিকুইড বলছে পার্টিকেলস আর ক্লোজ বাট ক্যান স্লাইড পাস্ট ইচ আদার, অর্থাৎ বলছে কণাগুলো, তরল পদার্থের কণাগুলো কি হয়, কাছাকাছি থাকে, লেগে থাকে না একদম, একটু দূরে দূরে, একটু গ্যাপ গ্যাপ, একটু ফাঁক ফাঁক থাকে, বাট ক্যান স্লাইড পাস্ট ইচ আদার, কিন্তু কি নড়াচড়া করতে পারে। লাইক পিপল ওয়াকিং ইন এ ক্রাউডেড রুম, ধরো একটা একটা রুমে প্রচুর ভিড় আছে, ঠিক আছে, কিন্তু কি কণাগুলো, মানে লোকগুলো যাওয়া আসা করতে পারছে। ধরো তোমাদের জন্মদিন আছে, কিন্তু একটা রুম বুক করেছো যেখানে কি প্রচুর লোক নেমন্তন্ন করেছো, যে লোকগুলো যাওয়া আসা করছে, ঠিক আছে, সেখানে যেমন কেমন লাগবে, তো সেরকম তরলের কণাগুলো হয়, ঠিক আছে। ভেরি গুড। এরপর আমরা দেখবো গ্যাস। গ্যাস বলছে পার্টিকেলস আর ফার অ্যাপার্ট অ্যান্ড মুভ ভেরি ফাস্ট, অর্থাৎ গ্যাসীয় পদার্থের কণাগুলো কেমন হয়, গ্যাসীয় পদার্থের কণাগুলো হয় তোমার দূরে দূরে থাকে বললাম, অ্যান্ড মুভ ভেরি ফাস্ট, এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় খুব তাড়াতাড়ি, লাইক কিডস রানিং অ্যারাউন্ড এ প্লেগ্রাউন্ড, যেমন করে প্লে খেলার মাঠে কিডস অর্থাৎ বাচ্চারা ছুটাছুটি করে খেলা করে, তাদের কি একবার ছেড়ে দাও তারা বিরাট মজা, তাদের একদম ছোটাছুটি করে খেলা করে, তো সেরকম বলছে লাইক কিডস রানিং অ্যারাউন্ড অন এ প্লেগ্রাউন্ড, ঠিক ওইরকমই হয় গ্যাসের পার্টিকেলস বা কণাগুলো। বুঝতে পেরেছো? ওকে, তারপর পেজে দেখি কি রয়েছে, লেটস কম্পেয়ার, একটু কম্পেয়ার করে দেখে নিই। যেমন বলছে সলিড, কঠিন কি হয়, সেফ, ডেফিনাইট, ফিক্সড,
তার আকার কিন্তু একদম ফিক্সড হয়। ভলিউম, আয়তন, সেটাও ডেফিনাইট, অর্থাৎ ফিক্সড সেটাও। ফ্লোজ নো, অর্থাৎ ফ্লোজ বলতে কি সে বয়ে যেতে পারে? না, বয়ে যেতে পারে না, যেখানে রেখে দেওয়া আছে সেখানেই পড়ে থাকবে, বয়ে যায় না। তা বলছে লিকুইড, তরল, তরলের শেপ, আকার নট ফিক্সড, যেখানে রাখবে সেখানেই থেকে সে তেমনই ও আকার নিয়ে নেবে। বালতিতে রাখলে বালতিতে, গ্লাসে রাখলে গ্লাসে, তাই না? একদমই তাই। তাও বলছে ভলিউম, ভলিউম বলতে আয়তন, ডেফিনাইট, সেটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, আয়তন কিন্তু ফিক্সড। ফ্লোজ, ফ্লোজ বয়ে যায়, বয়ে যেতে পারে। হ্যাঁ, বয়ে যেতে পারে। গড়ানে তুমি ঢালু জায়গা থেকে অত উঁচু জায়গা থেকে নিচুর দিকে কিন্তু তরল বয়ে যেতে পারে। গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে শেপ এবং ভলিউম দুটোই নট ফিক্সড, দুটোই আকার এবং আয়তন কিন্তু ফিক্সড নয়। এবং ফ্লোস বয়ে যায়, কি বয়ে যায়। তুই দেখো একটা কোনো গ্যাস চারিদিকে আমাদের যে এমনি দেখতে পাচ্ছি যে হাওয়া দিচ্ছে বাতাসে, বায়ু এধার থেকে উধার ঘুরে চলে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটাই, তার মানে কি গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেটাই বলা হচ্ছে। তাহলে এখানে বুঝতে পারলে। পরেরটা দেখি কি রয়েছে, হিটিং আপ, অর্থাৎ এবার পদ্ধতিগুলো একটু দেখে নিই। প্রথম হচ্ছে মেল্টিং, মেল্টিং পদ্ধতি এটা। মেল্টিং পদ্ধতি বলতে বাংলায় যাকে বলা হয় গলন। when a solid gets hot, যখন কোনো যখন কোনো কঠিন পদার্থকে গরম করা হয়, it turns into a liquid, তখন এটা কি হয়, গলে যায়। উদাহরণ, আইস টু ওয়াটার, অর্থাৎ বরফ গলে জল হওয়া, এটা কি মেল্টিং। তারপর বলছে বয়েলিং, when a liquid gets very hot, যখন তরলকে গরম করা হয়, it turns into a gas, তখন সেটা কিসে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়, গ্যাসে পরিণত হয়। যেমন জলকে ফোটালে বাষ্পে পরিণত হয়, ওয়াটার টু স্টিম। ওকে, দ্য হিট গিভস পার্টিকেলস এনার্জি টু মুভ ফাস্টার, অর্থাৎ গরম করলে কণাগুলো কি হয়, শক্তি পায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত চলে যাবে। বুঝতে পেরেছো? এরপর আমরা দেখে নিই পরের পেজে কি রয়েছে। কুলিং ডাউন, অর্থাৎ ঠান্ডা করা। এতক্ষণ গরম করার জানলাম, এবার ঠান্ডা করার কি কি পদ্ধতি রয়েছে। ঠান্ডা করা রয়েছে ফ্রিজিং, when a liquid gets cold it turns into a solid, যখন কোনো তরলকে তুমি ঠান্ডা করবে তখন সেটা কিসে পরিণত হবে, শক্ত বা কঠিন পদার্থে পরিণত হবে। যেমন এক্সাম্পল, মেকিং আইস পপস ইন দা ফ্রিজার। ঠিক আছে, জলকে তুমি আরো, জলকে তুমি ফ্রিজে ভরে দাও, কি হবে, বরফে পরিণত হবে, সেটা বলছি ফ্রিজিং। তারপর যে কনডেনসেশন, কনডেনসেশনের বাংলা কি বলতো? কনডেনসেশনের বাংলা হচ্ছে ঘনীভবন, অর্থাৎ when গ্যাস গেটস কোল্ড, যখন গ্যাসকে বাষ্প গ্যাসকে ঠান্ডা করা হয়, ইট টার্নস ব্যাক ইনটু লিকুইড ড্রপলেটস, অর্থাৎ বিন্দু বিন্দু কিসে, তরলে পরিণত হয়। যেমন কি এক্সাম্পল, ডিউ অন গ্রাস ইন দ্য মর্নিং, তোমরা সকালবেলায়, ইন দ্য উইন্টার মর্নিং, তাই না, একদম শীতের সকালে তোমরা দেখতে পাবে যে ঘাসের ডগায় শিশির বিন্দু পড়ে রয়েছে। কেন? গ্যাস গ্যাস কিসে পরিণত হয়েছে, শীত তাকে ঠান্ডা করা হয়েছে, ঠিক আছে, তার জন্য সে ঘাসের ডগায় এসে জমা হয়েছে। এবং তোমরা আরো সহজে দেখতে পাবে যে যদি জল গরম করছো, জল গরম করার পর কি বাষ্পটা উঠে যায় ধোঁয়ার মতো, কিন্তু যদি সেই হাঁড়িটাতে বা যেটাতে জল গরম করছো, জল গরম করছো, সেখানে যদি একটা ঢাকনা দিয়ে দাও, ঢাকনাটা কিছুক্ষণ বাদ তোলার পর দেখবে যে ঢাকনাটাতে ফুটি 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 জলে বিন্দু লেগে রয়েছে। তার মানে কি গ্যাস সেটি কি হচ্ছে, কিসে পরিণত হচ্ছে, তোমার জলে তরলে পরিণত হচ্ছে। তাহলে বুঝতে পারলে? গুড। আর একটা স্টেট আছে, দেখো, আর একটা স্টেট আছে যেটা তোমাদের জাস্ট নলেজের জন্য বলছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, বাট তোমাদেরকে আমি জানিয়ে রাখছি। দেখো, দ্য ফোর্থ স্টেট, প্লাজমা। ডিড ইউ নো দেয়ার ইজ এ ফোর্থ স্টেট? Plasma is like a super hot gas with an electric charge. তাহলে কি বলছে, প্লাজমা হচ্ছে একটা প্রচুর উত্তপ্ত গ্যাস উইথ অ্যান ইলেকট্রিক চার্জ, যার ভেতরে কি থাকে,
বৈদ্যুতিক ক্ষমতা, শক্তি আছে, আধান আছে, তাই না? ইট ইজ ফাউন্ড ইন, কোথায় কোথায় পাওয়া যায় দেখো, দ্য সান অ্যান্ড স্টার্স, সূর্য এবং তারাগুলিতে পাওয়া যায়, ওদের ভেতরে আছে। তাহলে কি প্লাজমা মানে কি লাভার মতো নাকি? দেখি কি বলছে আর, লাইটনিং বোল্টস, তারপরে নিয়ন সায়েন্স, এইগুলোতে কিন্তু এই প্লাজমা পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে? তাহলে আশা করছি বুঝতে পারলে তোমরা। গুড। তো আর 4 নম্বর এখানে শুধু জেনে রাখবে, ফোর্থ স্টেট, আর একটা তিনটে স্টেটের কথা বললাম, কঠিন, তরল, গ্যাসীয়, আর একটা কি 4 নম্বর, প্লাজমা। ঠিক আছে, এরপর আমরা কি করব, একটা সিমুলেশন দেখব। দেখি সিমুলেশনটা। দেখো, আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমার সিমুলেশনের যে স্ক্রিন শেয়ারটা করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কি রয়েছে, এখানে আমি ক্লিক করলাম সলিড। ঠিক আছে, সলিডে, ওয়াটারটাকে সলিডে ক্লিক করেছি। দেখো, ভালো করে লক্ষ্য করবে, এখানে তোমাদেরকে আমি শুধুমাত্র এটাই দেখাবো যে আমি সলিডে ক্লিক করেছি, মানে জলটাকে আমি এখন বরফে পরিণত করে রেখেছি এখানে। তাই দেখো, এই যে বরফের কণাগুলো কিসে পরিণত হয়ে আছে, বরফের এটা বরফ হয়ে হয়ে আছে। তাই দেখো কত কাছাকাছি আছে, একদম গায়ে লেগে লেগে আছে, কারণ এটা কি কঠিন পদার্থ, কণার সজ্জা যেটা বলেছিলাম। ঠিক আছে, যে কত কাছাকাছি আছে, তাই এটা কিন্তু কঠিন। আবার দেখো কি করবো, এটাকে যদি লিকুইড করি, দেখো লিকুইড হলো কি হলো, একটু দূরে দূরে চলে গেল। যখন এটা জলে পরিণত করে দিলাম কঠিন থেকে, তখন কি হলো, কণাগুলো দূরে দূরে চলে গেল। এবং কি করছে, কত কাঁপছে, তাই না? দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে। যেমন বলেছিলাম উদাহরণ দিয়ে, একটা হল রুমের, হল ঘরের মধ্যে যদি অনেক লোক থাকে, তারা যাওয়া আসা করলে কেমন দেখাবে, সেরকম হচ্ছে। ঠিক আছে, এবং যদি গ্যাস করি, দেখো গ্যাসের দেখো, গ্যাসের তোমরা পড়েছিলে কণার সূর্যগুলো একে অপরের থেকে অনেক দূরে থাকে এবং নিজের থেকে নিজেদের দূরে থাকার চেষ্টা করে। দেখো, করছে না? একদমই তাই, এটাই কিন্তু এখানে তোমাদের দেখানো। এরপর আমি যদি এটাকে কি করি, গরম করি, কি হবে দেখো তো, দেখো কি হচ্ছে। দেখো, গরম করলেও কণাগুলো কিন্তু খুব একটা দূরে সরে যাচ্ছে না, দুটো একটা সরে যাচ্ছে। কঠিন অবস্থায়, এটা কিন্তু সলিড, কঠিন অবস্থায় গরম করলাম, কণাগুলো কিন্তু খুব একটা দূরে সরে যাচ্ছে না। লিকুইডে দেখি কি হচ্ছে, দেখো লিকুইডে দেখো খানিকক্ষণের মধ্যে ওপর দিকে উঠতে শুরু করবে। দেখো, সব ওপর দিকে উঠতে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছো? দেখো কত কটা উপর দিকে উঠে গেল। কঠিন পদার্থে কি হলো, দুই একটা উঠলো, এবং এতে সব কটা উঠে গেল, শক্তি পাচ্ছে, গরম করছে আর শক্তি পাচ্ছে। এরপর আমরা গ্যাসে নিয়ে এলাম, গ্যাসে দেখি কি হয়। দেখো, গ্যাসে নিয়ে এলে তো অবস্থা খারাপ, একদম চারিদিকে ছুটে বেড়াবে, কোন দিকে বেরোবো সেটা চেষ্টা করবে। কিছুক্ষণ বাদ এই কন্টেনারটা ফেটেও যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে, কারণ কি গ্যাসগুলো ধাক্কা মারছে না দেয়ালটাতে, বেরোনোর চেষ্টা করছে। ঠিক আছে, এই কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে। তো দেখি, দেখো কি হচ্ছে। তাহলে এখানে বুঝতে পারলে যে এই যে গ্যাসের কণাগুলো কতটা চারিদিকে ছুটে বেড়াচ্ছে এবং দেওয়ালে ধাক্কা মারছে। ওকে, এরপর আমরা কি করব, তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে প্রত্যেকটা কণা কেমন অবস্থায় থাকে। এরপর আমরা একটা ওয়ার্ড বল করে নেব। দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারে যে লেখা রয়েছে পদার্থের বিভিন্ন অবস্থা, স্টেটস অফ ম্যাটার। তো দেখি কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। 1 নম্বর প্রশ্ন,
হুইচ স্টেট অফ ম্যাটার হ্যাজ এ ফিক্সড সেল? কোন অবস্থার পদার্থের নির্দিষ্ট আকার থাকে? বলো তো, কোন অবস্থার পদার্থের নির্দিষ্ট আকার থাকে? সলিড, কঠিন, নাকি লিকুইড, তরল? কার নির্দিষ্ট আকার আছে? উত্তর হবে সলিড, খুব কঠিন। হুইচ প্রসেস চেঞ্জেস লিকুইড টু গ্যাস? কোন প্রক্রিয়ায় তরল বায়বীয় অবস্থায়, তাই তো বায়বীয় লেখা রয়েছে না এটা? একদমই তাই, বায়বীয় অবস্থায় পরিবর্তিত হয়। ফ্রিজিং, জমাট বাঁধা, না ইভাপোরেশন বাষ্পীভবন? কোন প্রক্রিয়ায় তরল বায়বীয় অবস্থায় পরিণত হয়? বলো, ঠান্ডা জমাট, ঠান্ডা করলে, না ইভাপোরেশন গরম করলে, বাষ্পীভবন প্রক্রিয়া? তো বাষ্পীভবন প্রক্রিয়ায়, ইভাপোরেশন, তাই না? একদমই তাই। নেক্সট কোয়েশ্চেন দেখে নি। হুইচ স্টেট অফ ম্যাটার্স হ্যাজ নো ফিক্সড শেপ বাট ফিক্সড ভলিউম? কোন অবস্থায় নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না? সলিড, কঠিনে, না লিকুইড, তরলে? নির্দিষ্ট কি আছে? আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, কার? তরলের, লিকুইড, তাই না? এটা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। প্লাজমা ইজ কমনলি ফাউন্ড ইন, প্লাজমা সাধারণত কোথায় পাওয়া যায়? স্টোনস, পাথরে, না সান অ্যান্ড স্টার্স, সূর্য ও তারার মধ্যে? সূর্য ও তারাতে পাওয়া যায়, না স্টোনে পাওয়া যায়? আমরা পড়লাম শেষে একদম, সান অ্যান্ড স্টার, সূর্য ও তারা। নেক্সট কোয়েশ্চেন দেখে নি। হুইচ প্রসেস কনভার্টস গ্যাস ইনটু লিকুইড? কোন প্রক্রিয়ায় গ্যাস তরলে পরিণত হয়? মেল্টিং, গলন, না কন্ডেনসেশন, ঘনীভবন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায় গ্যাস তরলে পরিণত হয়? বলতো, গলালে, না ঘনীভবন প্রক্রিয়া, কন্ডেনসেশন, তাই না? ঘনীভবন প্রক্রিয়া। আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে, একবার উত্তরগুলো দেখি। উত্তরগুলো কিন্তু এখানে সব তোমরা ঠিকঠাক দিয়েছো, তাই তো? একদমই ঠিক। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।